এক মাস সিয়াম সাধনার পর কাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আজ দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে এবার হিজরি 1447 সালে রমজান মাস 30 দিন পূর্ণ করেছে। আগামীকাল যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। মুসলিম উম্মার বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদ জামাতের জন্য মসজিদ ও ঈদগাহগুলোতে করা হয়েছে বিশেষ আয়োজন। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ উল ফিতরে এবার সারা দেশে বিভাগীয় ও প্রধান শহরগুলোতে ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে। ৩৬ বছরে এবারই প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের জামাত আদায় করবেন জাতীয় ঈদগাহ ময়দানে। বৈরী আবহাওয়া মাথায় বিবেচনায় রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। এছাড়া প্রস্তুত শোলাকিয়া এবং গোড়ে শহীদ বড় ময়দান। দেশ জুড়ে ঈদের জামাতের সময়সূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ৩০ দিনের সিয়াম সাধনার পর দেশ জুড়ে উদযাপনের অপেক্ষায় পবিত্র ঈদ উল ফিতর। এবার বৈরী আবহাওয়া থাকায় দেশের প্রায় সব স্থানেই ঈদের জামাতে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। ৩৬ বছরে প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদের জামাতে একসাথে নিয়ত বাঁধবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আবহাওয়া প্রতিকূল থাকলে তা হবে বাইতুল মোকাররম মসজিদে সকাল 9:30টায়। এছাড়া বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে 5টি। সকাল 7টা থেকে শুরু করে 1 ঘন্টা বিরতি দিয়ে 10টা পর্যন্ত চলবে জামাত এবং শেষ জামাতটি হবে 10:45-এ। সংসদের দক্ষিণ প্লাজা ও পুরাতন বাণিজ্য মেলা কেন্দ্রে জামাত হবে সকাল 8টায়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। একই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ ও জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠেও হবে ঈদের জামাত। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় সার্কিট হাউস ময়দানে। তবে আবহাওয়া বৈরী থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল 8, 9 ও 10টায় হবে জামাত। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। একই সময়ে জামাত হবে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠেও। এছাড়া বন্দরবাজারের কুদরতুল্লাহ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 7, 8 ও 9টায়। বরিশালে প্রধান জামায়াত হবে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। একই সময়ে জামায়াত হবে চরমনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে। রংপুরের কালেক্টরেট ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 8টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে তা অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে যথাক্রমে সকাল 8:30 ও 9টায়। ময়মনসিংহে ঈদ উল ফিতরের প্রধান জামাত আঞ্জুমান শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল 8টায়। নগরের বড় মসজিদে সকাল 8:30, মাদানী নূর জামে মসজিদে সকাল 7, পলাশপুর ঈদগাহ মাঠ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জামাত হবে সকাল 9টায়। বরাবরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল 10টায় হতে যাওয়া জামাতটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। পাল্লা দিয়ে আছে দিনাজপুরের গৌর এ শহীদ ময়দানও। জামাত হবে সকাল 9টায়। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। এই উৎসবের মাধ্যমে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও জোরালো হবে বলে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। বাণীতে তিনি বলেন, ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। ধনী, গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান
প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদের আগে শেষ মুহূর্তেও আজ রাজধানী ছাড়ছেন অনেকে। যান্ত্রিক নগরের মায়া কাটিয়ে নারীর টানে ঘরে ফিরছেন তারা। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। তবে আনন্দযাত্রায় বিষাদ হয়ে দাঁড়িয়েছে বাড়তি ভাড়া। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র জানাচ্ছেন নিবিড় সাহা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। এই উৎসব যাত্রার শেষ দিনে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ছিল উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ঘরমুখো মানুষের উপস্থিতি। নির্ধারিত সময়ে ছাড়ছে সকল বাস। ভোগান্তি আর টিকিটের বাড়তি দাম না থাকায় তাদের চোখে মুখে ঘরে ফেরার স্বস্তি। প্রতি বছরই বরিশালে করি, পিরিজপুরে। এবার বউর আবদারটা পূরণ করার জন্য ময়মনসিংহে যাচ্ছি। না, 310 টাকা নিচে, 310ই ছিল। খুবই আনন্দ হচ্ছে, কিন্তু জ্যামের জন্য গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছি। ভাড়া নিয়ে কোনো সমস্যা আমাদের ক্ষেত্রে পোহাতে হচ্ছে না। আজকে আশাবাদী একটু জ্যাম কম হবে, যেহেতু সবাই অনেকটা ঢাকা খালি হয়ে গেছে। যাত্রী উপস্থিতির একই চিত্র গাবতলী বাস টার্মিনালে। ফাঁকা সিট নিয়েই ছেড়ে যায় বাসগুলো। তবে কিছু গণপরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যাব পদ্মা সেতুয়ে বাড়ি যাবো, আমার বাড়ি মাদারীপুরে, ঠিক আছে। এর নামে আমাকে গাড়ি তুলে এখন বলে যে ফেরি ভাড়া দিয়ে গাড়িতে যাবে। টাকাও নিল আমার কাছ থেকে, 700 টাকা করে টিকিট নিল। আজকে মহাদেবপুরে নিতেছে 200 টাকা, পাটাইরা নিতেছে আরো বেশি। সায়দাবাদ বাস টার্মিনালেও একই চিত্র। দক্ষিণাঞ্চলের যাত্রীদের তেমন একটি চাপ লক্ষ্য করা যায়নি ঈদ যাত্রার শেষ দিনে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকেই। আমি তো বরিশালে যাবো, এসি গাড়ি চাইতেছে 1000 টাকা। আচ্ছা, নর্মাল মনে করেন 700-800 টাকা। দিন শেষে জয়ের হাসি ফুটেছে ঘরমুখো মানুষের মুখে। সকল বাধা পেরিয়ে নারীর টানে বাড়ি ফেরাই যেন ঈদের বড় সার্থকতা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার শেষ দিনে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালের খবর রাখছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একদমই শেষ মুহূর্ত বাস টার্মিনালগুলোতে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ তারা করছে কিনা এবং বাসের ভাড়া নিয়ে আসলে কি বলছেন তারা, এ বিষয়ে একটু জানাবেন। লাবণী, আসলে এবারের ঈদ যাত্রা একেবারেই কিন্তু আসলে নির্বিঘ্ন যেটি বলা হচ্ছে সেটাই কিন্তু আসলে হয়েছে। আমরা যেটি এখন দেখছি, অর্থাৎ বিগত সময়ের তুলনায় এবার আসলে ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে কিন্তু এটি হয়েছে। আমরা গাবতলীতে যেটি দেখছি এখন, দূরপাল্লার যে সমস্ত বাসগুলো রয়েছে সেই সংখ্যাটা একেবারে কম, এবং যে দু একটি বাস রয়েছে তারা আসলে যাত্রী পাচ্ছেন না। এবং যারা বেশ কয়েকজন যাচ্ছেন তারাও কিন্তু আসলে পার্শ্ববর্তী জেলাগুলোতে, অর্থাৎ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, মানিকগঞ্জ, পাটুরিয়া, এই সমস্ত জেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একেবারে দূরপাল্লার, অর্থাৎ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল যে সমস্ত মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন, যার ফলে এই গাবতলী বাস টার্মিনাল সহ প্রত্যেকটি বাস টার্মিনালই এমন চিত্র। তবে এর পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে যে বিষয়টি সেটি এবার বেশ আলোচনায় এসেছে, সেটি হচ্ছে যে
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু আমরা মাঠে ময়দানে বা বাস কাউন্টার সহ যাত্রীদের যে অভিযোগ বরাবর বিগত সময়ের মতো এবারও কিন্তু একই রকম অভিযোগ ছিল। এবং এই বাস মালিক থেকে শুরু করে যারা বাস কর্তৃপক্ষ রয়েছেন, কাউন্টারে যারা রয়েছেন, তাদের একটি বিশেষ কৌশল থাকে। সেই কৌশলটি এরকম, বাসে বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি যদি অর্থাৎ উত্তরাঞ্চলে যেতে চান, তিনি যদি গাইবান্ধা যেতে চান, তাকে আসলে পঞ্চগড় পর্যন্ত পঞ্চগড়গামী যে বাস, সেই বাসের ভাড়া অর্থাৎ পুরো ভাড়াটা নেওয়া হচ্ছে তিনি কিন্তু আসলে গাইবান্ধা নেমে যাচ্ছেন। এভাবে কিন্তু এই কৌশলে অবলম্বন করে কিন্তু বাড়তি ভাড়াটা নিয়ে থাকেন, কিন্তু এই বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছেন এবং আমরা কিন্তু দেখছি যে এই বাড়তি ভাড়া নিয়ে বেশ আলোচনা সমালোচনার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থাৎ বিআরটিএ থেকে শুরু করে যে সড়ক পরিবহন মন্ত্রণালয় রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ একেবারেই সমালোচনার সম্মুখীন হয়েছেন। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং বাস টার্মিনালের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। এবার আমরা একটু নৌপথের তথ্য জানাবো আপনাদেরকে। নৌপথের ঈদযাত্রার তথ্য নিয়ে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, একদমই শেষ মুহূর্ত, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? লঞ্চ দেরিতে ছাড়ার অভিযোগ নিয়ে তো বাকবিতণ্ডা রয়েছে, আমরা শুনেছি। এখন কি অবস্থা? যাত্রীরা কি ধরনের অভিযোগ দিচ্ছে এবং নিরাপত্তার বিষয় একটু জানবো আপনার কাছে। আজ কিন্তু চাঁদ দেখা গেছে, অর্থাৎ আগামীকাল ঈদ। সেক্ষেত্রে কিন্তু আজকে এই শেষ দিনে, ঈদযাত্রার শেষ দিনে যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু গত 3 দিনের তুলনায় একেবারে অনেকটাই কম। আমরা বিকেল থেকে এখানে ছিলাম এবং এখানে যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু আজকে তারা সদরঘাট ত্যাগ করতে পারছেন, অর্থাৎ প্রতিটি লঞ্চে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যারা সাধারণত লঞ্চের ডেকে আসা যাওয়া করেন, সেক্ষেত্রে কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছেন এবং কেবিন যেগুলো রয়েছে, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ভিআইপি কেবিন সহ যেগুলো, সেগুলো কিন্তু ঘাটে এসে যাত্রীরা সেই কেবিনগুলো কিন্তু পাচ্ছেন, এমনটা কিন্তু তারা বলছেন। তবে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তারা যেটি বলছেন যে বরাবরের মতো ঈদে যেভাবে ভাড়া নেওয়া হয় এভাবেও সেভাবে নেওয়া হচ্ছে। জানেন যে লঞ্চের যে ভাড়া, সেগুলো কিন্তু আসলে মধ্যরাতে এই ভাড়াগুলো কাটা হয়, অর্থাৎ অগ্রিম টিকিটে নয়। তবে কেবিনগুলোর ভাড়া আগ থেকে নির্ধারিত থাকে, সেগুলোও কিন্তু রাতেই নেওয়া হয়। এছাড়া লঞ্চ মালিক এবং স্টাফ যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকে তারা 10% কমই নিচ্ছেন। তবে এই শেষ দিনের ঈদযাত্রায়, অর্থাৎ এই রাত 8টা থেকে 9টার ভিতরে কিন্তু সদরঘাট থেকে সব লঞ্চগুলো ছেড়ে যাবে এবং এখন কিন্তু পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি সহ অন্যান্য রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং এখন কিন্তু বরিশাল রুটের কয়েকটি লঞ্চ রয়েছে, সেগুলো কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে যাবে। তো রাজধানীর সদরঘাট থেকে ঈদযাত্রার সবশেষ খবর ছিল আমার কাছে। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সদরঘাট থেকে জানাচ্ছিলেন ঈদযাত্রার সর্বশেষ তথ্য। ঈদ সামনে এলেই কমলাপুর রেল স্টেশন বদলে যায় অন্য এক রূপে। প্ল্যাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ভিড়, অপেক্ষা আর বাড়ি ফেরার ব্যাকুলতা। বগিতে ওঠার আগেই শুরু হয়ে যায় আবেগের যাত্রা। শিশুরা উচ্ছ্বসিত, বড়রা ব্যস্ত, সবার গন্তব্য একটাই, বাড়ি। দর্শক, ঈদযাত্রার এই গল্প নিয়ে আমাদের সহকর্মী মাইনুল মারুফের প্রতিবেদন। কমলাপুর রেল স্টেশন। বছর ঘুরলে ঈদযাত্রায় এই স্টেশনে এমন দৃশ্যের দেখা মেলে। ট্রেনের জানালায় জানালায় হাসি মুখ। আনন্দ ফ্যামিলির সাথে যে ঈদ কাটানোটা। অনেক দূরে দূরে থাকা হয়, দাদা দাদুর থেকে ওনাদের সাথে মিট করতে চাই, ওনাদের সাথে যাতে একসাথে ঈদটা কাটাতে পারি। সারা বছর তো ওনারা একা একা থাকে।
ছোটদের কাছে যেন এই যাত্রা আরো রঙিন। এই যেমন 8 বছরের মাইশা, মুখোমুখি বসেছে তারই বয়সী জেরিনের। ক্যামেরা দেখেই বেড়ে গেছে তাদের চাঞ্চল্য। ধরাবাঁধা জীবনের বাইরে আজ যেন ছুটি। ঈদ করতে যাচ্ছি, অনেক দাদা আছে, দাদু আছে, নানা বাড়ি দাদা বাড়ি যাচ্ছি। আমার গ্রাম ভালো লাগে, গাছে পাখি থাকে আর খেলাধুলা করি। স্টেশনটা যেন এক উৎসবের শুরু। নানি বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে মজা করব। আমরা ঈদের সময় আনন্দ করি। দাদু বাড়ি যাচ্ছি আর ঈদ করতে যাচ্ছি। আমি আমার নানু বাড়িতে যাইতেছি ঈদ করতে। কমলাপুরে দাঁড়িয়ে থেকে শুরু হয় যাত্রা। ট্রেন ছাড়ার আগেই মন পৌঁছে যায় গন্তব্যে। এই প্ল্যাটফর্ম, এই ভিড়, এই অপেক্ষা। ঢাকা। দর্শক, এবার আমরা ট্রেনের এই যাত্রার খবর জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে কমলাপুরে আছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। আমরা বিস্তারিত তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছি। জুলিয়া, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে কমলাপুরের অবস্থা আপনি কেমন দেখছেন? একদমই শেষ মুহূর্ত ঈদ যাত্রার যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল পরিস্থিতির তথ্য একটু জানবো আপনার কাছে। ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের আগের দিনে ট্রেনে ঈদ যাত্রার যে চিরায়ত চিত্র থাকে সাধারণত কমলাপুর রেল স্টেশনে, সেটি কিন্তু এবার নেই বললেই চলে। যাত্রীরা অনেকটা নির্বিঘ্নে আয়েশ করেই কিন্তু যেতে পারছেন ট্রেনে। এবং এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে সন্ধ্যা 7:30 নাগাদ চিত্রা এক্সপ্রেস এই ট্রেনটি ছেড়ে যাবে এবং যাত্রীরা বলছেন যে তারা অনেকটা নির্বিঘ্নেই কিন্তু টিকিট কাটতে পেরেছেন এবং তারা তাদের গন্তব্যে যেতে পারছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন তারা। এবং আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু সারা দিনে 42টি আন্তনগর সহ 55টি ট্রেন এই ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আরেকটি তথ্য যেটি, যে পর্যাপ্ত যাত্রী না থাকা এবং দীর্ঘ বিলম্বের কারণে চিলাহাটিগামী যেই নীলসাগর এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এবং স্বাভাবিক সময়ের মতোই কমলাপুর রেল স্টেশন থেকে এবং মোটামুটি সব ট্রেনই নির্ধারিত শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছে স্টেশন। এবং বিগত বছরগুলোতে যে চিত্রগুলো থাকে যে ঈদের আগের দিন ট্রেনের ছাদে উপচে পড়া ভিড় থাকে এবং স্টেশনেও উপচে পড়া ভিড় থাকে, এবার কিন্তু সেটি নেই বললেই চলে এবং অনেকটা ফাঁকা বগি নিয়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা যদি কিছু যাত্রীর সাথে কথা বলতে চাই, আপনি কোথায় যাচ্ছেন? জি, আমি ঈশ্বরদী যাচ্ছি। ঈশ্বরদী যাচ্ছেন, আপনি ট্রেনের টিকিট পেতে আপনাদের কোনো বিলম্ব হয়েছে কিনা বা শিডিউল বিপর্যয়? না, আমরা অনলাইনে টিকিট কাটছি এবং অনেক টিকিট এখনো ছিল, মানে গতকালকে অনেক টিকিটই ছিল। আজকে গাড়িটা ফ্রি যাচ্ছে। লাবণী, আপনি যেমনটি শুনছিলেন তার মতো কিন্তু অধিকাংশ যাত্রীরাই আমাদেরকে এটি জানিয়েছেন যে এবং তাদের যেই ট্রেনের টিকিট সেটি কিন্তু তাদের কোনো কাটতে সমস্যা হয়নি এবং যথারীতি ট্রেনগুলো নির্ধারিত শিডিউল মেনেই কিন্তু স্টেশন ত্যাগ করতে পারছে। লাবণী, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে একদমই ঈদযাত্রার শেষ মুহূর্তের ঈদযাত্রার তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সময়ের ব্যবধান, রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত সংগ্রামের গল্প মিলিয়ে এবারের ঈদ তার জন্য হয়ে উঠছে আবেগঘন প্রত্যাবর্তনের প্রতীক। আর তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আবেগ, প্রত্যাশা আর নতুন ইতিহাসের অনুভব। দর্শক আরো জানাচ্ছেন মোহন ইসলাম। একসময় কারাগার, তারপর দীর্ঘ প্রবাস জীবন, আর আজ রাষ্ট্র পরিচালনার শীর্ষ দায়িত্বে থেকে দেশের মাটিতে ঈদ উদযাপন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে তারেক রহমানের এই যাত্রা যেন এক রাজনৈতিক ও ব্যক্তিগত ইতিহাসের প্রতিচ্ছবি। 2008 সালে দেশ ছাড়ার পর পেরিয়ে গেছে 17টি বছর। এই দীর্ঘ সময়ে দেশের বাইরে থেকেই তিনি রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দেশের মাটিতে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার সুযোগ হয়নি কখনোই। প্রবাস জীবনে আসলে মানুষ হয়তো দুদিন বেড়াতে যেতেই চায়, কিন্তু স্থায়ীভাবে ওখানে কেউ থাকতে চায় না। আসলে দেশের মায়া যে কীরকম আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কেমন। দেশ ছাড়া বাইরে আপনাকে কতটা কঠিনভাবে, কতটা কষ্ট করে থাকতে হয়। আসলে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমানে বাংলাদেশের, উনি যখন থেকেছে ওনার মন, হৃদয়, চোখ সব কিছুই কিন্তু বাংলাদেশের পড়েছিল। কারণ বাংলাদেশে উনি নাতি খুঁটি, ছোট বড় সব খবরই রাখতো। কিন্তু এবার সেই অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। সে দেশবাসীকে নিয়ে একসঙ্গে একযোগে সব কিছুই করতে চায়, যার জন্যে আপনার ঈদের দিন কিন্তু যমুনায় ব্যাপক করা হয়েছে, গ্যাদারিং করা হয়েছে। এখানে 4000-এর অধিক লোক আসবেন। এটা আপনার দেশি বিদেশি অ্যাম্বাসি বা কূটনৈতিক এরা আসবে, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আইনজীবী, সাংবাদিক, সবাই কালকে ঈদের দিন ওখানে থাকবেন। তবে আক্ষেপও আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দীর্ঘ সময় পর দেশের মাটিতে ঈদ, কিন্তু প্রিয় মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেই। তাকে ছাড়াই কাটাতে হবে বিশেষ এই মুহূর্তগুলো। ওনার দুঃখ, ওনার মাকে নিয়ে, উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনার মাকে নিয়ে ইচ্ছা করতে পারলেন না। এটা একটা কষ্ট আছে, যে কষ্টটা হয়তো মুখে বলে না, আমরা আশপাশ থেকে বুঝি। উনি প্রাইম মিনিস্টার হলো, এখন ওনার মা যদি দেখে যেতে পারতো, এটা একটা আছে ওনার, কিন্তু ওটার মুখে কখনোই বলেনি, আমরা বুঝি। আর সেটা হচ্ছে আপনি ওনার মার মানে উনি যে কি একটা ফিলিংস, এটা কিন্তু আসলে মুখে ভাষায় উনি কখনো বলেনি, কিন্তু আমরা বুঝি যে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি থাকলে ঈদটা হয়তো আরো জাঁকজমক হতো। 17 বছরের অপেক্ষা, সময়ের পরীক্ষায় টিকে থাকা এক রাজনৈতিক পথ চলা, সব মিলিয়ে এবারের ঈদ দেশবাসীর জন্য শুধু উৎসব নয়, বরং ইতিহাস, আবেগ এবং প্রত্যাবর্তনের এক অনন্য অধ্যায়। মোহন ইসলাম, 71, ঢাকা। নাগরিক উদ্যোগে 3 দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন, মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস রবীন্দ্র সরোবর থেকে। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, 3 দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন চলছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে। এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন লোক সমাগম, এই ব্যাপারে একটু জানাবেন, এবং যারা আসছেন তারা কি বলছেন উৎসবকে নিয়ে, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, রাত পোহালি ঈদ, শুরুতে আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ উৎসব চলছে, 3 দিন ব্যাপী চলবে নাগরিক উদ্যোগের আয়োজনে, এবং তার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির যারা ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে কিন্তু এই উৎসব চলছে। প্রথম দিন অর্থাৎ চাঁদ রাতে মেহেদি উৎসব হচ্ছে এবং সাংস্কৃতিক একটি অনুষ্ঠান চলবে। আমার পেছনে দেখছেন সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে, রাত 8টা থেকে শুরু হওয়ার কথা। ঈদের পরদিন সকাল 10টায় কিন্তু ঈদ মিছিল হবে, এবং তৃতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন তখন কিন্তু ঘুড়ি উৎসব হবে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি খুব ছোট করে যদি একটু এই ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটির জাতীয় নাগরিক পার্টির যিনি কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহমুদ, তাকে যুক্ত করে নেই। হামজা, এই আয়োজনটার লক্ষ্যটা বলবেন। আমরা নাগরিক উদ্যোগে ঢাকায় ঈদ উৎসবের আয়োজন করেছি। আমরা চাই যে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে, এবং আপামর সকল মানুষজন ঈদকে তাদের উৎসবের মতো করে আয়োজন করুক। আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম
সবসময় উৎসব থেকে বিমুখ হয়ে থাকে, বিশেষ করে ঈদের মতো ধর্মীয় উৎসবগুলো থেকে। এই উৎসবটা তো অনেকদিন ধরেই পালন করে আসছে, ঐতিহ্যবাহী একটি উৎসব। হ্যাঁ, এই উৎসবটা প্রায় দীর্ঘ 800 বছর ধরে আমাদের এই অঞ্চলে পালন হয়ে আসছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, একটা সার্টেন পিরিয়ডের পর আমাদের এই উৎসবগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়া শুরু করছে। আমরা চেষ্টা করতেছি এই উৎসবগুলো জনগণের রাশিদ, মধ্যে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কি দারুণ উৎসব চলছে রবীন্দ্র সড়কের পরে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদ আনিস। ঈদের দিন সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত, ঝড়ো বাতাস ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকায় 4 মিলিমিটার আর রংপুরে সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে তারা। দর্শক, শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। চৈত্রের দিনে বৃষ্টি স্বস্তি, কিন্তু ঈদ উৎসবের মৌসুমে বৃষ্টি মানে ভোগান্তি। এবার সেই পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে, ঈদের দিন সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এতে ঈদের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা বিপত্তিতে পড়তে পারেন, তাই রাখতে হবে প্রস্তুতি। আবহাওয়া অফিস বলছে, বর্ষার মতো টানা নয়, তবে থেমে থেমেই বৃষ্টি হবে। মেঘলা থাকবে আকাশ। প্রি মনসুন বা আগাম বর্ষার কারণে ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর শিলাবৃষ্টিও হতে পারে। তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আগামীকালকে আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্লাশের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি যে বেড়ে যাবে বা বেড়ে গেছে, এর কারণে আগামীকালকে দিনে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর বলছে, ঈদের পরদিন বৃষ্টি কিছুটা কমে আসবে আর 23 মার্চ থেকে আবহাওয়া স্বাভাবিক হবে, সেই সাথে বাড়বে তাপমাত্রাও। 22 তারিখ অনেকটা কমে আসবে, 23 তারিখ থেকে নর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রি মনসুন একদম যে স্বাভাবিক পুরাই বৃষ্টি ওই দিন হবে না, থান্ডারিং হবে না, বাতাস হবে না, তা না। হঠাৎ করে যে ক্লাউড যদি এসে পড়ে 23 তারিখ, সেখানে তাৎক্ষণিক, তবে সেটা পরিমাণ খুবই কম। শুক্রবার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ঢাকায় 4 মিলিমিটার, একই সময় রংপুরে সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শারমিন নীরা, 71, ঢাকা।